চট্টগ্রামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সরঞ্জাম ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। ইতোমধ্যে জেলার 11টি সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো হয়েছে। চট্টগ্রাম মহানগরীর আসনগুলোর জন্য সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়ামে। আগামীকাল সকাল থেকে প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে এসব সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হবে। এবার চট্টগ্রামের 16টি আসনে প্রার্থী রয়েছেন 112 জন, মোট ভোটার প্রায় 66,86,000। জেলায় প্রায় 2,000 ভোট কেন্দ্র ও 12,000 ভোট কক্ষ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে প্রায় 40,000 ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন। আর মাত্র একদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রার্থীদের প্রচারণা চলছে। উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম বিতরণের কাজ। আগামীকাল সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ভোটের সরঞ্জাম। সকাল 10টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি থেকে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তারা বুঝে নেন এসব সরঞ্জাম। অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এসব সরঞ্জাম তুলে দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদার হাতে। পটুয়াখালীর কলাপাড়ায় দুদিন আগেই ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে 74টি ভোট কেন্দ্রে 551টি ভোট কক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পালন করবে 9 পুরুষ ও 4 জন নারী আনসার সদস্য। আর প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন 2 জন পুলিশ সদস্য। তবে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে 3 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে মাঠে থাকবে 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পাশাপাশি র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে দায়িত্ব পালন করবেন। এদিকে ভোটারদের নির্ভয় ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের লক্ষ্যে প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো অবকাশ নেই। একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ফরিদপুর অঞ্চলের 5টি জেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এই সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা ব্যাপারে একটু সভা ছিল। এই সভায় আমরা এখানে আলোচনা করলাম। এখানকার আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো এবং প্রায় প্রতিটা কেন্দ্রেই আপনার সিসিটিভি লেগে গেছে এবং আনসার দেওয়ার সাথে সাথে অ্যাপটেক সুরক্ষা অ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে, ওইটারও ব্যবস্থা হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মানে মোটামুটি আমি দেখলাম যে এখানকার প্রস্তুতি খুবই ভালো এবং যেই সব কেন্দ্রে আপনার বাউন্ডারি ওয়াল নাই, ওখানে পাশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করে দেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ। গাজীপুরে 5টি সংসদীয় আসনে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তা যদি বলতে যাই, এখন পর্যন্ত কিন্তু গাজীপুরের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তা স্বাভাবিক রয়েছে। আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, কালকে রাত থেকে কিন্তু র্যাবের যে বিশেষ চেকপোস্ট সেটি কিন্তু গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু বসানো হয়েছিল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, এখন পর্যন্ত গাজীপুরে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু গোটা গাজীপুরকে কিন্তু ছেয়ে ফেলা হয়েছে। প্রশাসন যেটি জানিয়েছে যে ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ সেখানে কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, গাজীপুর যেহেতু শিল্পোদ্দিষ্ট এলাকা, এখানকার যে ভোটার তারা যে বাড়ি যাবে সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকি পোহাতে হচ্ছে, বিশেষ করে গণপরিবহনের সংকট এবং মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে সীমিত করা হয়েছিল সেটি কিন্তু অনেক দুর্ভোগের কারণ হচ্ছে বলে জানিয়েছেন এখানকার শ্রমিকরা। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুরে এখন পর্যন্ত যেহেতু প্রচারণা শেষ হয়েছে, এখন পর্যন্ত কোথাও আইনশৃঙ্খলার ব্যত্যয় ঘটে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তো সার্বিক পরিস্থিতি গাজীপুরে কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার এড়াতে তারা কিন্তু সার্বিক নিরাপত্তা জোরদার করেছে।
যেহেতু গাজীপুরের 5টি সংসদীয় আসনে 35 জন প্রার্থী, এবার কিন্তু 27,38,245 জন ভোটার নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। তো গাজীপুর থেকে আমার কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ছিল সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সারা দেশে চলছে নির্বাচন প্রস্তুতি, আর এই মুহূর্তে চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি নুরুল কবির। ধন্যবাদ আপনাকে। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের কাজীরডির জিগনেশিয়াম হলে। আমি আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতেই পাচ্ছেন ভোটের যে সামগ্রীগুলো ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম কাজীরডির যে জিগনেশিয়াম রয়েছে, জিগনেশিয়ামে সম্পূর্ণ সরঞ্জামাদি এখন প্রস্তুত অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে আমাদের জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এটি শুধু একটি নির্বাচন নয়, এটি কোনো ক্ষমতার পালাবদল নয়, এটি হচ্ছে আগামীর বাংলাদেশের রূপরেখা। আমি, আপনি এবং আপনার সন্তান নিরাপদে থাকবে। আমরা কমিটেড, আমরা অতীতের সব গ্লানি দূর করতে চাই। আমরা আমাদের সমস্ত ফোর্স এবং সমস্ত আয়োজন প্রস্তুত রয়েছে। ব্যালট পেপার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, এছাড়াও প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সংযোজন করা হয়েছে। তাছাড়াও আনসার বাহিনী তাদের একটা সুরক্ষা অ্যাপস ব্যবহার করছে। এর বাইরেও পুলিশ বাহিনী তাদের বডি অন ক্যামেরা ব্যবহার করছে এবং অন্যান্য বাহিনীও বডি অন ক্যামেরা সহ এবারে প্রস্তুত রয়েছে। নির্বাচনে তেমন কোনো ড্রামা করার সুযোগ নাই। জেলা প্রশাসক গণমাধ্যমকে আরো জানান, এবারের নির্বাচনে আমরা প্রযুক্তির ছোঁয়া লাগিয়েছি। তিনি আশা করেন এবারে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নির্বাচন উপহার দিতে পারবে। যেহেতু আজ সকাল 7:30 সময় প্রচারণা শেষ হয়েছে, সেহেতু এখন জনগণ প্রস্তুত রয়েছেন তাদের পছন্দের সেই নির্বাচিত প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার জন্য প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে বিভিন্ন গুণীজনরা জানান। এই ছিল চট্টগ্রামের কাজীরডির জিগনেশিয়াম হল থেকে আমার কাছে সর্বশেষ। নুরুল কবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবানে আছেন তুহিন হোসেন। আমরা বান্দরবানের নির্বাচনী প্রস্তুতির খবর জানব। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সর্বশেষ আসন বান্দরবান 300 নং আসনে। এখানে ভোটার সংখ্যা রয়েছে 3,15,442। এখানে মহিলার চেয়ে কিন্তু পুরুষের ভোটার সংখ্যাই বেশি। এখানে বান্দরবানে 4 জন প্রার্থী রয়েছেন এবারে প্রতিদ্বন্দ্বিতা করছে। 4 জন প্রার্থীরা তারা কিন্তু বান্দরবানে জমকালোভাবেই কিন্তু তাদের প্রচারণা শেষ করেছেন এবং আমি ভোটারদের সাথে কথা বলেছি। তাদের ভিতরে যে বিগত বছরে যে তারা ভোট দিতে পারে নাই, সেটি কিন্তু তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা রয়েছে। তারা অতি উৎসাহিতভাবেই কিন্তু তারা আগামী 12 তারিখে কিন্তু ভোট দেওয়ার জন্য বসে আছেন। তারা অতি আশা নিয়ে তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু তারা তাদের ভোট দেবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান জেলা যে ঈদগাহ মাঠ রয়েছে, সেখানে নির্বাচনী কর্মকর্তাদের সাথে কথা বলেছি। নির্বাচনীয় যেসব সরঞ্জাম রয়েছে তারা কিন্তু কালকে সকাল নাগাদ থেকে বান্দরবানে 7টি উপজেলা রয়েছেন এবং 2টি পৌরসভা রয়েছেন, সেখানে কিন্তু এখান থেকে পাঠানো হবে বিভিন্ন ভোট কেন্দ্রে। বান্দরবানে এবারে ভোট কেন্দ্র রয়েছে 187টি। এর মধ্যে কিন্তু জেলা প্রশাসন 158টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন এবং 11টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু নির্বাচনের সরঞ্জাম ইতিমধ্যে কিন্তু পাঠানো হয়েছে এবং কালকে সকাল থেকে কিন্তু যেগুলো বাকি রয়েছে 7টি উপজেলা, সেগুলো এখান থেকে কিন্তু পাঠানো হবে। এবং আমরা যে প্রশাসনের সাথে কথা বলেছি, এখানে তেমন কোনো ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে এরকম তারা আশা করছেন এবং সবকিছুই বান্দরবান জেলাতে সুষ্ঠুভাবেই তারা দেখছেন এবং তাদের যে প্রস্তুতির ব্যাপার রয়েছে সেটিও কিন্তু তারা যথেষ্ট পরিমাণ তারা এটা গ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে নির্বাচনের সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে ভোলার চরফ্যাশন থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার। এই মুহূর্তে অবস্থান করছি ভোলা 4 আসন অর্থাৎ চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে ভোলা 4 আসন গঠিত। এই মুহূর্তে আমি রয়েছি চরফ্যাশন পৌর শহরের যে বাজারটি রয়েছে চরফ্যাশন বাজার, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কিন্তু টহল দিচ্ছেন এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আসলে মোতায়েন করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এই চরফ্যাশনে কিন্তু র্যাব, বিজিবি এবং নৌবাহিনী সহ প্রায় 5 স্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতি
বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু মাঠে তৎপর রয়েছেন। এছাড়াও ম্যাজিস্ট্রেট কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে চরপেশন থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন জাহাঙ্গীর বাদশা, তিনি আমার সঙ্গে আছেন। আমি একটু জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনাদের পুলিশের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? আপনারা জানেন আর একদিন পরে মানে 12 তারিখে সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আমরা আমাদের মোবাইল টিম, স্ট্যাকিং টিম, ভোট কেন্দ্রের ফোর্স সবাই প্রস্তুত হয়েছি। আমরা মোবাইল টিম অলরেডি কাজ শুরু করছি। 11 তারিখ সকালবেলায় আমাদের ভোট কেন্দ্রে যারা অফিসার ফোর্স আছেন তারা ব্যালট পেপার সহ প্রিজাইডিং অফিসারের সাথে নিয়ে ভোট কেন্দ্রে চলে যাবে। তো এই ছিল ভোলার 4 আসন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। শাহাবুদ্দিন হাওলাদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে বরিশালে আছেন আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, এই মুহূর্তে নির্বাচনী প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, যেমনটা জানাতে চাই, এই মুহূর্তে কিন্তু সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গতকাল রাতেই প্রচারণা, উঠান বৈঠক, নির্বাচনী জনসমাবেশ, গণসমাবেশ সব কিন্তু শেষ হয়েছে। এখন শুধুমাত্র আগামী পরশুদিন ভোট, আর মাত্র একটা দিন বাকি রয়েছে। তারপরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত কিন্তু ভোট এবং ভোটাররা ভোট দিবে সেই যে দিন, সেই মাহেন্দ্রক্ষণ দিন কিন্তু আগামী পরশুদিন, আর মাত্র একটা দিন বাকি রয়েছে। এবার কিন্তু জানেন যে ভোটাররাও একতা হয়েছে, তারা আর সেই প্রতিশ্রুতি নয় যারা করবে দৃশ্যমান উন্নয়ন এমন ব্যক্তিদেরই কিন্তু তারা নির্বাচিত করবেন এবং বিজয়ের লক্ষ্যে এগিয়ে রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 বরিশাল বিভাগে মোট 21টি আসনে কিন্তু রয়েছে এবং সেখানে মোট প্রার্থী, বরিশাল জেলায় মোট প্রার্থীর সংখ্যা রয়েছে 36 জন এবং বরিশাল সংসদীয় আসন রয়েছে মোট 6টি এবং এই আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 22,84,946 জন। এর মধ্যে বরিশাল সদর 5 আসন, আমি যে আসনটিতে রয়েছি বরিশাল সিটি কর্পোরেশন সহ সদর, এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 4,46,950 জন। এবার নতুন ভোটার সংখ্যা বেড়েছে কিন্তু 1,55,000 এবং হিজড়া ভোটার বেড়েছে 10 জন। এর পাশাপাশি নারী ভোটার রয়েছে 2,47,000 এবং পুরুষ ভোটার রয়েছে 2,46,244 জন। বরিশালের মোট ভোট কেন্দ্র রয়েছে 199টি, এর মধ্যে কিন্তু 22টি ভোট কেন্দ্র অধিকতর ঝুঁকিপূর্ণ। আমরা কথা বলেছি বরিশাল জেলা রেঞ্জ ডিএজির সাথে, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে বরিশালের 22টি আসনে যদি কোথাও, আসলে নদীবেষ্টিত বরিশাল অঞ্চল, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, কেন্দ্র দখলের কোনো ঘটনা থাকে, ভোট কেন্দ্র বন্ধ হয়, তবে তাৎক্ষণিক পুলিশ প্রশাসন, সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর মুভমেন্টের জন্য কিন্তু তারা একটি হেলিকপ্টার ইতিমধ্যে বরাদ্দ পেয়েছে। পাশাপাশি থাকছে অসংখ্য স্ট্রাইকিং ফোর্স, থাকছে সেনাবাহিনী, থাকবে আনসার, বিডিপি এবং এমনকি পুলিশের অসংখ্য বাহিনী থাকবে। প্রতিটি কেন্দ্রেই কিন্তু 13 জন করে সর্বনিম্ন আইন শৃঙ্খলা বাহিনী থাকার কথাটা আমাদেরকে ইতিমধ্যে নিশ্চিত করেছে। আমরা কথা বলেছি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সাথে, তিনি আমাদেরকে ইতিমধ্যে নিশ্চিত করেছেন আজ সন্ধ্যা 7টার মধ্যেই কিন্তু যৌথ বাহিনীর যে মহড়া, মোটরসাইকেল সহ বিভিন্ন পরিবহনের সেই যৌথ বাহিনীর মহড়া কিন্তু বের হবে বরিশাল নগরীর এই প্রাণকেন্দ্র সদরের থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে 4টি থানা কিন্তু তারা ঘুরবেন, যাতে আগামী পরশুদিন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হতে পারে, এই ভোটের মাঠে কোনো প্রভাব না পড়ে। সব মিলিয়ে পরিবেশ কিন্তু এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। বরিশালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে ভোটাররা দাবি করছে এবং পাশাপাশি কিছু সমর্থক এবং কিছু প্রার্থীরা বলছে ভিন্ন কথা। তারা এখনো বলছে লেভেল প্লেইং ফিল্ডে কিছুটা বাধা রয়েছে এবং একটি বিচ্ছিন্ন অভিযোগও কিন্তু রয়েছে, কোথাও বাধা দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলনের প্রার্থীর সমর্থকদেরকে। এছাড়া সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু আছে এবং আমরাও প্রত্যাশা করছি আগামী পরশুদিন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে প্রার্থীরা আসলে বিজয়ী হবে, এই নদীবেষ্টিত অঞ্চলের উন্নয়ন করবে দক্ষিণের জনপদের। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আগামীর ভোট গ্রহণের প্রস্তুতির আমার কাছে যতটুকু তথ্য ছিল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি পারভেজ রাসেল। এবার কালকিনি থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা শেষ, এখন চলছে ভোটের প্রস্তুতি। এ উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে কালকিনিতে আর্মি ক্যাম্প এবং 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ এবং সাদা পোশাকের বাহিনীরা টহল দিচ্ছে। আইন শৃঙ্খলা মোটামুটি সন্তোষ পর্যায়ে রয়েছে। আমরা এখন কথা বলবো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল আরিফিন। স্যার, নিরাপত্তার বিষয়ে আসলে আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমরা নির্বাচনে সামনে যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে প্রেক্ষিতে আমাদের নিরাপত্তার বিস্তারিত পরিকল্পনা আমরা করেছি। সেখানে একদিকে যেমন পুলিশ সদস্যরা থাকবেন, পুলিশ বাহিনীর সদস্যরা থাকবেন, পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, ব্যাটালিয়ন আনসার এবং র্যাব, অর্থাৎ মোটামুটি সকল বাহিনীর সমন্বয়ে আমাদের নিরাপত্তা স্তরটিকে 4টি স্তরে ভাগ করা হয়েছে। এছাড়া কেন্দ্র এবার পর্যাপ্ত সংখ্যক ফোর্স থাকবে। আমাদের মাঠে মোবাইল এবং স্ট্রাইকিং হিসেবে প্রায় 25টি টিম পুরো কালকিনি চষে বেড়াবে। আমরা আশা করছি যে আমরা যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছেন তাদেরকে এবং যারা ভোট দিতে আসবেন সকলকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ইনশাল্লাহ দিতে পারবো। কথা বলছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল আরিফিন। আসলে কালকিনি মাদারীপুর 3 সংসদীয় আসনে 3,87,809 জন ভোটার রয়েছে এবং 134টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে নির্বাচনের আইন শৃঙ্খলার সর্বশেষ তথ্য। জিয়াউদ্দিন লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে প্রতিনিধি মৃণাল কান্তি দাস আছেন সিলেটে। আমরা সিলেট থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানবো তার কাছ থেকে। মৃণাল, সিলেটে ভোটের প্রস্তুতির সার্বিক কি খবর আছে আপনার কাছে, আমরা জানবো। ফৌজি, আপনাকে ধন্যবাদ। আজ সকাল 7:30 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। প্রচারণা শেষ হলেও কিন্তু এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আমরা অবস্থান করছি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আসলে জেলা প্রশাসক হচ্ছেন সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা। সিলেট জেলা 6টি আসন রয়েছে এবং 6টি আসনে 1016টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 219টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রশাসন যে বিষয়টি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে কোনো চিন্তা নেই, তারা প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রেই কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু প্রথমবারের মতো যে সকল পুলিশ সদস্য ভোট কেন্দ্রে ডিউটি করবেন তাদের সাথে কিন্তু বডি অন ক্যামেরা থাকবে এবং বডি অন ক্যামেরার মাধ্যমে কিন্তু ভোট কেন্দ্রে যা ঘটছে সবকিছুই রেকর্ড থাকবে। তাছাড়াও কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রই সিসিটিভির আওতায় থাকবে এবং ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট এবং মোবাইল টিম মাঠে কাজ করছে। সবকিছু মিলিয়ে যে বিষয়টি বলা যায় যে সিলেট কিন্তু শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রশাসন যে বিষয়টি লক্ষ্য করছে যে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আসলে এখন যে বিষয়টি বলা যায়, এখন শুধু ভোটের দিনের অপেক্ষা। এবং এই ছিল সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া। দর্শক, সিলেট থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা নেই। সকালে ঠাকুরগাঁয় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো, আর এই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের গেটওয়ে। ভোট সুষ্ঠু হলে সবকিছুতে গণতন্ত্রের চর্চা হবে বলেও জানান মির্জা ফখরুল। ঠাকুরগাঁতে বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে সফর, সেই সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে ঠাকুরগাঁ পলিটিক্সে। আমরা মনে করি তার এই সফরটা বিএনপি রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমাদের নির্বাচনী প্রচারণী সভাগুলোতে ব্যাপক মানুষ ছিল, মানুষের উদ্দীপনা দেখছেন, মানুষের আগ্রহ দেখছেন এবং যেহেতু গত 15 বছরে ভোট দিতে পারেনি, এবার তাদের আগ্রহ অনেক বেশি। মহিলাদের মধ্যে আমি একটা বড় রকমের আপনার উদ্দীপনা দেখতে পাচ্ছি।
দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু প্রশাসন ও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এছাড়া নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হলে পড়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। পরে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতি কোনোভাবেই একটি পাতানো নির্বাচন মেনে নেবে না। দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের সমস্যা করছেন, আমাদের এজেন্ট হওয়ার ক্ষেত্রে অনেকেই তারা হুমকি ধমকি দিচ্ছেন, বাধা দিচ্ছেন। গতকালকে ভোলা 2-তে আমাদের একটা অফিসে সেখানে পুলিশের একটা টিম গিয়েছিলেন, প্রশাসনের টিম গিয়েছিলেন, কে বা কারা এগুলো বলেন, সেখানে গিয়ে অযথা কিছু হয়রানি করা হয়েছে। ঢাকা 15-তে আপনারা জানেন গতকালের রাত্রে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে, আমাদের সে ভিডিওটা আছে, আমাদের নির্বাচন অফিস যেটা আছে সেখানে তারা আগুন দিয়েছেন দুষ্কৃতিকারীরা। এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের সরকারি ছুটিতে ভোট দিতে গ্রামে ছুটছেন হাজারো মানুষ। এতে আশুলিয়া সহ মহাসড়কে সৃষ্টি হয়েছে ঈদযাত্রার চেয়েও বেশি চাপ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। নির্বাচনকে সামনে রেখে টানা 4 দিনের সরকারি ছুটিতে ভোট দিতে আশুলিয়া ছাড়ছেন হাজারো মানুষ। যাত্রী চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে তৈরি হয়েছে ঈদ যাত্রার চেয়েও বেশি চাপ। সকাল থেকে আশুলিয়ার বাইপাল এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বাস কাউন্টারগুলোর সামনে সড়ক অবরোধ করলে সৃষ্টি হয় তীব্র যানজট। যেখানে 100 টাকার ভাড়া সেখানে ভাড়া নিচ্ছে 300 টাকা, 400 টাকা। রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই। 200 টাকার 150 টাকার ভাড়া চাইতেছে 700, 800, 1000। 2-3 ঘন্টা লেগেছে নাইতে, তাও অটোয়, গাড়িতে ওটা যাওয়াই গেল না। 100 টাকার ভাড়া নিতেছে 500, 600 টাকার ভাড়া। কি একটা বেদল পড়ছি বকুল আমার নিয়া। তোর দাম তো এই যাবো কি বার, গাড়ি ঘোড়া তো দাম বেশি, চার ভাড়া চাইলে 400 টাকা। কিছু লোকজন নিয়ে যায়, রাস্তায় যানজট হচ্ছে, তো ওনাদেরকে গাড়িগুলো যেন সুশৃঙ্খল ভাবে যায়, একটু বাইকিং করে মানুষের জন দুর্ভোগ যেন না থাকে, সুন্দরভাবে যেন মানুষ যেতে পারে। এই জন্য আমাদেরকে যানজটের জন্য আমরা বলছি রাস্তার মাঝখানে কেউ যেন না যায়। সাভার আশুলিয়া গার্মেন্টস, গাজীপুর জেলার গার্মেন্টস, যার ফলে লক্ষাধিক শ্রমিক একসাথে গত রাতে থেকে রাস্তায় নামছে, যেই কারণে রাস্তায় চাপ পড়েছে। এর মধ্যে আবার আমাদের হাইওয়ে পুলিশের 85% পুলিশ চলে গেছে ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় ইলেকশন ডিউটি করার জন্য। এখন আমি হাইওয়ে পুলিশের কয়েকজন সদস্য আর জেলা পুলিশ এবং সেনাবাহিনীর কয়েকজন সদস্য মিলে আমরা এই কাজটা করতেছি। এখন গাড়ি ধীরগতি আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে আশুলিয়া এলাকায় কাজ করছে যৌথ বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তি কমাতে পরিবহন ভাড়া তদারকিতে আরও কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। তামান্না সাদিকা, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটি ঘোষণার ফলে গাজীপুরের শিল্পাঞ্চলে ঘরমুখী মানুষের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 12 কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দেয়। এই সুযোগে পরিবহন সংশ্লিষ্টরা 3 গুণ পর্যন্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে যাত্রীরা মাওনা চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেন। 4 শতাধিক শিল্প কারখানা ছুটি দেওয়ায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের ভিড় বেড়েছে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাবনা ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। সকাল 7টার দিকে সাথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়। গুরুতর আহত 8 থেকে 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাছরাঙ্গা এক্সপ্রেস এবং পাবনা থেকে ঢাকাগামী শাহজাদপুর এক্সপ্রেস 2টা গাড়ি এই শলাগাড়ি নামক স্থানে ওভারটেক করার সময় 2টা গাড়ি মুখোমুখি সংঘর্ষে এই মাছরাঙ্গা গাড়ির যে চালক আছে, চালক গুরুতর আহত, হাসপাতালে নেওয়া হয়েছে এবং হেল্পার ঘটনাস্থলে মারা গিয়েছে।
নির্বাচনের ছুটিকে কেন্দ্র করে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে। তবে প্রত্যাশিত চাপ না থাকলেও মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। বিশেষ করে ডিমতলা, হাসারা, ষোলঘর ও শ্রীনগর শাওনি এলাকায় বাস থামিয়ে যাত্রী না নেওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে এসব পয়েন্টে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী পরিবহন না পাওয়ার অভিযোগ করেন। যাত্রীদের দাবি, বাসগুলো ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টপেজ থেকে যাত্রী তুলছে না। কেউ কেউ জানা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ দুপুর এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গত 18 জানুয়ারি থেকে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত 28 দিনব্যাপী কোস্টগার্ড দায়িত্ব পালন করছে। তিনি বলেন, সন্দ্বীপ, কুতুবদিয়া ও সেন্ট মার্টিন সহ দুর্গম উপকূলীয় এলাকায় মোট 122টি ভোট কেন্দ্রে কোস্টগার্ড সদস্যরা দায়িত্বে রয়েছেন। নির্বাচনী এলাকার ড্রোন নজরদারি, নিয়মিত টহল, জাহাজ ও দ্রুতগামী বোটের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় তিনি জানান, পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ দুষ্কৃতকারীদের আটক করা হয়েছে। ফলে নির্বাচনী এলাকায় ভোট বান্ধব পরিবেশ নিশ্চিত হয়েছে। ভোট 2026 অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে গত 18 জানুয়ারি হতে আগামী 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মোট 28 দিন বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে। নতুন পোর্ট সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালুর ফলে পণ্য খালাস ও জাহাজীকরণের দাপ্তরিক কাজ, যা আগে 5 দিন সময় নিত, এখন 1 ঘন্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। দুপুরে বন্দর ভবনের বোর্ড রুমে সিস্টেমটি উদ্বোধনকালে এসব কথা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। তিনি বলেন, ডিজিটালাইজেশনে পিছিয়ে থাকার কারণে বন্দরে পণ্য হ্যান্ডেলিংয়ে দীর্ঘদিন নানা জটিলতা ছিল। নতুন এই ব্যবস্থা চালুর মাধ্যমে সেবার মান, উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বন্দর চেয়ারম্যান। তারপরে ডেলিভারি ডিলে হতো, এর কারণে ভোক্তারা কিন্তু এটা থেকে অনেক সুবিধা থেকে বঞ্চিত হতো। এই প্ল্যাটফর্মটা যে একটা আমাদের ভবিষ্যতের জন্য একটা দ্বার খুলে দিল, যেটা বেনিফিট আগামী 50 থেকে 100 বছর এই দেশের মানুষ পাবে ইনশাল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম প্রামাণিক। ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আলমত আহিসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মেজবাউদ্দিন ও আব্দুল লতিফ শেখ। প্রধান অতিথির বক্তব্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক শতভাগ স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। টাঙ্গাইল 5 আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে 2 সমর্থকের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল 5 আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের আখেরি মিছিলে অংশ নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 2 সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার শহরের ভিক্টোরিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার জনাব আলী এবং সোনাট গ্রামের জিয়াউর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইল 5 আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের শেষ দিনে নির্বাচনী মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলাকালীন এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের 2জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে গতকাল গাইবান্ধা 4 আসনে বিএনপি ও জামায়াতের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। জামায়াত প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার সমাবেশে পরিবর্তনের কথা বলেন। বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। শেষ দিনে 2 দলই পৌর শহরে শোডাউন করে, এতে ভোটারদের মধ্যে উৎসাহ দেখা দেয়।
জামালপুরের নির্বাচন ঘিরে জেলা পুলিশের ব্রিফিং হয়েছে। দুপুরে পুলিশ লাইন্সে জেলা পুলিশ এই ব্রিফিং আয়োজন করে। পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বক্তব্য রাখেন। এ সময় পুলিশ সুপার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সারা জেলায় 1650 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। 65টি মোবাইল টিম, 20টি স্ট্রাইকিং টিম কাজ করবে। প্রতিটি কেন্দ্রে পুলিশের সাথে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। দুর্গম ও চরাঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। নেত্রকোনার সদর উপজেলার 40 ইউনিয়নের নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রের বুথ কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার রাতে বিদ্যালয়ের পিছনের দিকে জানালা ভেঙে চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল দিয়ে আগুন লাগানো হয় বলে পুলিশ জানায়। স্থানীয়রা আগুন টের পেয়ে 999 খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এতে বেঞ্চ, সিলিং ফ্যান ও লাইট সহ বিভিন্ন মালামালের ক্ষতি হয়। বিদ্যালয়ের 7টি বুথের মধ্যে পুরাতন ভবনে 4টি বুথ ছিল। সেখানে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে। সেখানে আমি আসার পরে তো কয়েকটা নির্বাচন হয়েছে, আমি কখনো শুনি না এরকম ঘটনা। আমার মনে হয়েছে এটা নাহলে তো এরকম করবে কেন? কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন, এই 12 তারিখে নির্বাচন, যদি এই কাজটা করি তাহলে যাতে মানুষ ভয়ভীতি পায়, এইরকম জন্য এই কাজটা করতে পারে আমার মনে হচ্ছে। আমাদের কাছে এটা যেটা মনে হচ্ছে যে এটা আসলে প্যানিক তৈরি করার জন্য এটা আসলে করা হয়েছে। তারপরে আমরা আমাদের পক্ষ থেকে আমরা এটা খতিয়ে দেখতেছি, আমরা এটা আসলে হালকাভাবে নিচ্ছি না। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রার্থী নেসার আহমেদ আন নাসিরের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম চরমনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করিম আবরার, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থী গাজী নিয়াজুল করিম, প্রচার সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিল্লাল সহ আরও অনেকে। দেশটা চলবে কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী। 54 বছর দেশ চলছে স্বাধীনতার পরে, যে নীতি আদর্শ অনুযায়ী যারা দেশ পরিচালনা করেছিল, এদের পরিচালনায় দেশটা একবার দুইবার নয়, 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে এরা আমাদের দেশকে কলঙ্কিত করেছে, আমাদেরকে অপমান করেছে। 0% কমিশন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এক মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা। নগরীর আগ্রাবাদে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম ও জেনারেল ইন্স্যুরেন্স প্রফেশনালস ক্লাব অফ চট্টগ্রামের যৌথ উদ্যোগে সভা আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইন্টার ইমেজ পিএলসি ব্যবস্থাপনা পরিচালক হাসান তারেক। সভায় ইন্স্যুরেন্স খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, কমিশন কাঠামো ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা স্বচ্ছতা ও ন্যায্য কমিশন ব্যবস্থা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। যে আমাদের জিরো কমিশনের বাইরে না, আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। দেখা যাবে আপনাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 3 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিজয়ী করতে গোসারহাট উপজেলা আলাওলপুর ইউনিয়ন বিএনপি নেতা ও নজরুল ইসলাম ঢালির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গরিবের চর হাই স্কুল মাঠ থেকে ইউনিয়ন বিএনপি বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে একটি মিছিল বের করা হয়। পরে গরিবের চর হাট বাজারে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন। এরপরে স্কুল মাঠে গিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন দুবাই প্রবাসী ও ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 2 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর হোসেন বকাউল তার ইশতেহার ঘোষণা করেছেন। প্রার্থী নিজ গ্রামের বাড়ির মাঠ প্রাঙ্গণে শরীয়তপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে তিনি আগামী 5 বছর উন্নয়ন পরিকল্পনা ও চিন্তাভাবনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নড়িয়া ও সখীপুরকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, স্বাস্থ্যসেবায় উন্নত এবং কর্মসংস্থানমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি নড়িয়া সখীপুরকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চান। নরসিংদীতে ডক্টর আব্দুল মঈন খান বলেন, শুধু এখানে জনসভায় আসলে হবে না, 12 তারিখে সকালে ঘুম থেকে উঠে সরাসরি ভোট কেন্দ্রে চলে যাবেন। বিএনপিকে বিজয়ী করে সরকার গঠনের নিশ্চিত করতে হবে। সোমবার বিকেলে রায়পুরা উপজেলার সিরাজনগর এম.এ. পাইলট উচ্চ বিদ্যালয় নরসিংদী 5 আসনের ধানের শীষে প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। আমি দরখাস্ত দিয়েছি এই
স্বাধীনতার শত্রুরা গণতান্ত্রিক অধিকারকে, আমাদের নির্বাচনকে নস্যাৎ করার জন্য বহিরাগত সন্ত্রাসীদেরকে, শিবিরের ক্যাডারদেরকে আমার নির্বাচনী এলাকায় ঢুকাতে চায়। আপনারা সাবধান থাকবেন। যদি কোনো অপরিচিত লোক কোন গ্রামে আশ্রয় নেয়, আপনারা পুলিশকে জানিয়ে দেবেন, সেনাবাহিনীকে জানিয়ে দেবেন, তাদেরকে ধরিয়ে দেবেন। কোন ক্রমে নির্বাচনকে বন্ধুর হতে দেওয়া যাবে না। নির্বাচনের ছুটিকে কেন্দ্র করে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে। তবে প্রত্যাশিত চাপ না থাকলেও মুন্সিগঞ্জের ঢাকা মাও এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। বিশেষ করে নিমতলা, হাসারা, ষোলঘর ও শ্রীনগর সাউনি এলাকায় বাস থামিয়ে যাত্রী না নেওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে এসব পয়েন্টে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী পরিবহন না পাওয়ার অভিযোগ করেন। যাত্রীদের দাবি, বাসগুলো ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টপেজ থেকে যাত্রী তুলছে না। কেউ কেউ জানান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে। তবে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ তেমন দেখা যায়নি। সংশ্লিষ্টদের দাবি, নির্বাচনের ছুটিতে যাত্রী চাপ বাড়লেও সার্বিক যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। যাত্রীরা দ্রুত এই সমস্যার সমাধান, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন। নারায়ণগঞ্জ 1 আসনে ধানের শীর্ষে প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে বিজয়ী করতে গতকাল শেষ মুহূর্তে গণমিছিল করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের সিলেট মহাসড়ক অংশে এই নির্বাচনী গণমিছিল করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ এই নির্বাচনী গণমিছিলে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের ধানের শীর্ষ প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কাঞ্চন পৌর বিএনপি যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিকুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ দেওয়ান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রোকন মিয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামরাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট বিপ্লব ঘটবে, সেটা ধানের শীষের পক্ষে ঘটবে বলে মন্তব্য করেন বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। নির্বাচনী প্রচারের শেষ দিনে পৌরসভার হাজার হাজার নেতাকর্মীর সাথে একটি মিছিল বের করেন তিনি। বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সুলতান আহমেদ, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম সহ পৌর বিএনপির অনেক নেতৃবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকেলে গাজীপুর 1 আসনে কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এরশাদ ফকির, হাজী রিয়াজ উদ্দিন, হারুনুর রশিদ সহ অনেকেই। ঢাকার ধামরাইয়ের দেপাশাই গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে রাতে ধানের শীষের পক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সাংবাদিক সুপার মার্কেটের সামনে থেকে বের হয়ে পুরো গ্রাম ঘুরে পুনরায় সাংবাদিক সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। সোমভাগ ইউনিয়নের 4 ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মালিকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন 4 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ মেহের আলী, বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ সেলিম হোসেন, মোহাম্মদ আতার রহমান ও মোহাম্মদ শামসুল ইসলাম সহ আরও অনেকেই। মাটি ও মানুষের নেতা ধামরাইয়ের আলহাজ তমিজ উদ্দিন সাহেবের উনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতেছে বিএনপি পক্ষ থেকে। আমরা ওনার জন্য ভোট চাইতেছি আর কি। আমরা 4 নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ তমিজ উদ্দিন সাহেবের ধানের শীষ মার্কার এক বিরাট জনসমুদ্র মিছিলে আয়োজন করেছি। বরিশালের গৌরনদী উপজেলায় মাসব্যাপী কটকস্থল মিনি ঘরোয়া লীগ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কটকস্থল স্পোর্টিং ক্লাবের আয়োজনে রাতে তারাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট এস.এম. মনিরুজ্জামান। উদ্বোধক ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য খন্দকার কাউসার হোসেন, অস্ট্রেলিয়া প্রবাসী আ.ব.ম. বিন ইসলাম রাজীব, নাবিলা ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মাঝি, লিটন মাঝি, জহিরুল ইসলাম সহ অন্যান্যরা।
কুমিল্লার 14 গ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভিতর চর উদীয়মান ক্রীড়া সংগঠনের আয়োজনে ফাইনাল খেলায় মিয়া বাজার ফুটবল একাডেমি দল ও ডুমুরিয়া তরুণ জোর দল মুখোমুখি হয়। মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে ও খেলা কমিটির প্রধান সমন্বয়ক নুরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম পাটোয়ারি। মাদক বিরোধী সামাজিক সচেতনতা বাড়াতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো দক্ষিণ কার্যালয়ের আয়োজনে নগরীর ফয়েজ লেক এলাকার ATW স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল এ প্রতিবাদে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতরাতে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সরকারি হাজী মোহাম্মদ মোহসিন কলেজ সহ 4টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা।